জামাতকে কেবলমাত্র বিএনপি হেল্প করার ক্ষমতা রাখে এই মুহূর্তে। এছাড়া জামাতকে কোনো ছোট দল কোনো ধরনের হেল্প করার কোনো ক্ষমতা রাখে না। কেবলমাত্র বিএনপি চাইলেই জামাত 20টা বলেন 30টা বলেন একটা নির্দিষ্ট সংখ্যক আসন নিয়ে সংসদে যেতে পারে। এছাড়া জামাতের সব জায়গায় কিছু কিছু লোক আছে, সেটা দিয়ে জামাত ওই যে 33 পাইবে না, 29 পাবে, 32 পাবে। এবং এখান থেকে বাঁচার জন্য তারা বলছিল পিআর, কিন্তু এই সিস্টেমে যদি তারা যায়, গিয়ে যদি 15টা আসনও পায়, এই 15 আসন নিয়ে জামাত প্রধান বিরোধী দল হবে প্রচলিত নিয়মে। কিন্তু পিআর পদ্ধতিতে তারা কিছু হয়তোবা কিছু আসন পাবে, কিন্তু তারা প্রধান বিরোধী দল হইতে পারবে না। এইটাই জামাতের অনুধাবন, এইটাই আজকে অনুধাবন করছে। আজকে এই জন্যই বলতেছে, আমাকে গালি দিয়ে লাভ নাই, এই জন্যই বলতেছে আলোচনার টেবিলে আমরা সমাধান করব, আমরা আওয়ামী লীগকে মোকাবেলা করব। আর এইটাই আমি বলতেছিলাম, আর এইটা বলার কারণে আমাকে আপনারা খারাপ বলছেন। আচ্ছা, এরপরে আসি যে জামাতকে কেন অন্যান্য ইসলামিক দল সহযোগিতা করবে না। বাংলাদেশে মসজিদ ভিত্তিক অর্থনীতি আছে, বাংলাদেশে ওয়াজ মাহফিল ভিত্তিক অর্থনীতি আছে, বাংলাদেশে মাদ্রাসা ভিত্তিক অর্থনীতি আছে। এই মসজিদ মাদ্রাসা ভিত্তিক অর্থনীতি, ওয়াজ মাহফিল ভিত্তিক অর্থনীতি, এটা বাংলাদেশের আলেমদের তাদের এই মাধ্যমে তাদের রুটি রুজি হয়। এই চাকরি করে তারা এখানে সার্ভিস দেয়, তারা এখানে ডেডিকেটেডভাবে কাজ করে। অনেকে বলবে যে মুয়াজ্জিম কেন বেতন নেবে? ভাই, মুয়াজ্জিম আজান দেবে, আজান দেওয়ার জন্য সে নিয়োজিত, আপনাকে আলাদাভাবে সার্ভিস দিচ্ছে, সে অন্য এক জায়গায় গিয়ে আজান দিতে পারতো। এই যে নিয়মিত একটা নির্দিষ্ট জায়গায় আজান দেয়, এই জন্যই এটা একটা চাকরি। একজন ইমাম কেন বেতন নেবে? অনেকে বিরোধিতা করে যে ইমাম কেন বেতন নেবে, তাই না? এটা বিরোধিতা করে। আমি এটার ব্যাখ্যা দিচ্ছি। একজন ইমাম অবশ্যই বেতন নেবে। একজন মুসলিম হিসেবে নামাজ পড়লে যে কোনো জায়গায় নামাজ পড়তে পারে, সে এক একদিন এক এক মসজিদে নামাজ পড়বে। কিন্তু এই যে সে প্রতিদিন একই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দায়িত্ব হিসেবে পড়ছে, রেসপন্সিবিলিটি হিসেবে একই মসজিদে করছে, সে যে কোনো জায়গায় নামাজ পড়তে পারত। এইটা না করে যে একটা নির্দিষ্ট মসজিদে যে সে করে, সে মাঠে নামাজ পড়তে পারত। এই জন্য এটা একটা চাকরি। এটা শুধুমাত্র নিজের নামাজ না, এটা চাকরিও। এই জন্য তার বেতন নেওয়া এখানে বৈধ, মানে আমার অবজারভেশন আমি বলতেছি, ঠিক আছে? তো এটা হলো আমার চিন্তা। তো ইসলামিক যে অর্থনীতি, এই অর্থনীতিতে হেফাজত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, খেলাফত মজলিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, চরমনায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইভাবে বিভিন্ন ইসলামিক গোষ্ঠী, তাদের অর্থনীতি আছে, তাদের ওয়াজ মাহফিলের ময়দান আছে, তাদের মসজিদ আছে, তাদের মাদ্রাসা আছে। এই ইসলামিক দলগুলো, গোষ্ঠীগুলো অবশ্যই জামাতে ইসলামী বাংলাদেশে ইসলামের প্রধান হেফাজতকারী না, নাকি ইসলামের প্রধান হেফাজতকারী সে হবে যে কোনো দলের লোক না। ভালো করে বোঝেন, কিন্তু ওই জায়গা থেকে হেফাজতে ইসলামের মধ্যে বিভিন্ন দলের মতাদর্শের লোক আছে। এজন্য হেফাজতে ইসলাম বাংলাদেশে ইসলামের প্রধান হেফাজতকারী এই মুহূর্তে, সেটা জামাতে ইসলাম না, ঠিক আছে? জামাতে ইসলাম আমার প্রতিনিধি না, তাই আমার ইসলামের হেফাজতকারী জামাতে ইসলাম না, ঠিক আছে? তো এইখানে এই যে মসজিদ ভিত্তিক যে অর্থনীতি, মাদ্রাসা ভিত্তিক যে অর্থনীতি, এটা বিভিন্ন ইসলামিক সংগঠনগুলো ম্যানেজ করে, এটাকে মোবিলাইজ করে। তারা মনে করে জামাত ইম্পাওয়ার্ড হলে তাদের মসজিদের কর্তৃত্ব দখল করে নেওয়া হবে, তাদের হলো মাদ্রাসার কর্তৃত্ব দখল করে নেওয়া হবে, তাদের হুকুমতের জায়গা দখল করে নেওয়া হবে। এই জন্য এরা কোনোদিন জামাতকে ইম্পাওয়ার্ড হিসেবে দেখতে চায় না। 1 নাম্বার গেল। তো এই কারণে এইটা হলো একটা সমস্যা, যে কারণে তারা জামাতকে কোনোভাবে পৃষ্ঠপোষকতা করবে না। শেষ পর্যন্ত জামাত থেকে তারা মুখ ফিরাই নেবে, এটাই আমি বলেছিলাম, এবং তাই হচ্ছে এখন। মানে রাগারাগি করার কোনো সুযোগ নাই। যুক্তি দিয়ে কথা বলেন সবাই, কেউ কাউকে দালাল বলেন না, কেউ কাউকে গালি দেন না, আমার পক্ষে হয়েও গালি দেন না, আমার বিরুদ্ধেও গালি দেন না। যুক্তি দেন, তর্ক দেন, আমরা ডিবেট করি, আমরা আলোচনা করি, আসেন আমরা আলোচনা করি। তো জামাতের যে অনুধাবন, জামাতকে কেবলমাত্র বিএনপি হেল্প করার ক্ষমতা রাখে এই মুহূর্তে। এছাড়া জামাতকে কোনো ছোট দল কোনো ধরনের হেল্প করার কোনো ক্ষমতা রাখে না। কেবলমাত্র বিএনপি চাইলেই জামাত 20টা বলেন 30টা বলেন একটা নির্দিষ্ট সংখ্যক আসন নিয়ে সংসদে যেতে পারে। এছাড়া জামাতের সব জায়গায় কিছু কিছু লোক আছে, সেটা দিয়ে জামাত ওই যে 33 পাইবে না, 29 পাবে, 32 পাবে। এবং এখান থেকে বাঁচার জন্য তারা বলছিল পিআর, কিন্তু এই সিস্টেমে যদি তারা যায়, গিয়ে যদি 15টা আসনও পায়, এই 15 আসন নিয়ে জামাত প্রধান বিরোধী দল হবে প্রচলিত নিয়মে।
কিন্তু পিয়ার পদ্ধতিতে তারা কিছু হয়তো বা কিছু আসন পাবে, কিন্তু তারা প্রধান বিরোধী দল হইতে পারবে না। এইটাই জামাতের অনুধাবন, এইটাই আজকে অনুধাবন করছে। আজকে এই জন্যই বলতেছে, আমাকে গালি দিয়ে লাভ নাই, এই জন্যই বলতেছে আলোচনার টেবিলে আমরা সমাধান করব, আমরা আওয়ামী লীগকে মোকাবেলা করব। আর এইটাই আমি বলতেছিলাম, আর এইটা বলার কারণে আমাকে আপনারা খারাপ বলছেন। আরো বুঝবেন, পিআর এর মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত হয় না। এই সমাজে অনেক শিক্ষক আছে, অনেক আলেম আছে, অনেক ব্যবসায়ী আছে, অনেক দানবীর আছে, সমাজসেবক আছে, তারা এমপি হতে চায়, জনগণ এমপি বানাতে চায়। পিআর এর মাধ্যমে তাদের এমপি হওয়ার পথ বন্ধ হয়ে যাবে। তখন রাজনীতি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মালিকানায় থাকবে, শুধুমাত্র দলের আহ্বায়ক সদস্য সচিব সারা দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে, এবং রাজনৈতিক পরিচয় ছাড়া কোনো এলাকায় কেউ প্রতিনিধিত্ব করতে পারবে না। এটাই আমাদের রাজনীতির সবচেয়ে বড় ক্ষতি, এটাই নতুন কিছু সৃষ্টি হওয়ার পথে প্রধান বাধা, এটাই নতুন কিছু সৃষ্টি হয়। আমরা এই জন্যই বলছি যে এই জায়গাটা নষ্ট করেন না। জনগণের জবাবদিহিতার একটা বিষয় আছে, পিআরের মাধ্যমে সেটা থাকে না, জনগণের কাছে যেতে হয় না। এবং পিআরের মাধ্যমে সবচেয়ে বড় সমস্যা কি জানেন, যে একটা 300 জন আছে না, 300 জনের লিস্ট করছে, এই 300 জনের মধ্যে ধরেন 160টা আসন বিএনপি পাইছে, এইখানে কোনো ভালো মানুষের সিরিয়াল হবে না। টাকা কার অর্থ বেশি, কার দলে ডেডিকেশন বেশি, এবং কে ক্ষমতাশালী, সে জোর করে হলেও ওই 160 জনের সিরিয়াল নাম ঢুকাবে। অর্থাৎ জনগণ যেটাকে করত, যে জনগণ একটা মানুষকে এমপি হিসেবে বানায় দিছে, দল চেষ্টা করে তাকে বাদ দিতে পারবে না, এইটা আর হবে না। স্বতন্ত্র পদে ভালো ভালো মানুষ আসা এসে রাজনীতিতে বিকশিত হয়, এইটা আর হবে না, এগুলো বন্ধ হয়ে যাবে। আমরা এইটাই বারবার বলতেছিলাম, এটাই বলতেছিলাম যে তথ্যগুলো দেওয়া হচ্ছে 1% ভোট কাজে লাগে, সবচেয়ে মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। একটা এলাকায় 10,000 মানুষ, একটা মানুষ ভোট পাবে, ওই এলাকায় আর একজন 1,90,000 ভোট পাবে, বাট 10,000 সে বিভিন্ন জায়গা থেকে 10,000 করে 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 সারা দেশে 10 লাখ তার ভোট হয়ে গেছে। এইভাবে সে বলতেছে আমি পিআরের মাধ্যমে 3টা আসন চাই। ওই যে একটা এলাকায় 10,000 ভোট পেয়েও সে এমপি হচ্ছে, যে এলাকার এমপি সে হবে, ওই এলাকাতে কেউ না কেউ 1,90,000 ভোট পাইছিল না? তাহলে ওই 1,90,000 ভোট পাওয়ার লোককে ল্যাংমাইরা সারা দেশের গড় ভোটে 1,90,000 ভোট নষ্ট হইল না? এগুলো এক একটা মিথ্যা কথা, যে অর্থের প্রভাব থাকবে না। পিআরে সবচেয়ে বেশি অর্থের প্রভাব হবে, টাকা দিয়ে সিরিয়াল আগে নিয়ে আসবে। যে তা বলবে যে তুমি দলে 10 কোটি টাকা দিছে, দলে 100 কোটি টাকা দিছে, তাকে দেবো না, কাকে দেবো? তুমি মিয়া গরিব মানুষ, তুমি 1 টাকাও দেওনি, ভালো ভালো কথা দিয়ে কি এমপির নমিনেশন পাওয়া যায় বলেন? কিন্তু একটা ভালো কথা দিয়ে ভালো মানুষ তার এলাকায় এমপি হতে পারে জনগণের ভোটে। এটা হলো পিআর। যাক, অনুধাবনের জায়গায় আসতেছে, আলোচনা যে করতে চাই, এইটাই একটা। আলোচনা না করে কি করবে? দুই দল দিকে, এদের তো হইতে পারে না। ঠিক আছে, এখন পর্যন্ত লিগেসির দিকে তাকাইলে বাংলাদেশে একমাত্র এই মুহূর্তে অভিভাবক হলো বিএনপি। জনগণের সমর্থনের লিগেসি, ইতিহাস থেকে লিগেসি। তা সেই দল যদি পিআর না চায়, তাহলে অন্যরা যাদের লিগেসি ইস্টাবলিশই হয়নি, যে চরমোনায় একজনও এমপি হতে পারেনি, কোনো জায়গায় কাম হয় নাই, সে বলবে যে পিআর চাইলে হয়ে যাবে? এই ধরনের শক্তভাবে বলার জন্য তাকে অন্তত কমপক্ষে 100 আসন ইতিহাসে পাইতে হবে, যে আমি পিআর ছাড়া যাবো না নির্বাচনে। সে অন্তত 100 এমপি পূর্বে হতে হবে, যে আমরা ইতিপূর্বে 100 জন এমপি হয়েছিলাম, 100 জায়গায় আমরা নির্বাচিত হয়েছিলাম। একটা আসনে কখনো নির্বাচিত হয়নি, সে আসে বলতেছে পিআর না হলে যাবো না। তুমি না গেলে কি হবে ভাই? কি হবে? তো যাই হোক,